শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আমরা বেশ কয়েকদিন ধরে সকালবেলা বাদাম রোপণ করে থাকি। 1.5 বিঘার মতো অলরেডি রোপণ শেষ। এরপরে এই পাশেও রোপণ করা হয়েছে বেশ কিছু জায়গা, প্রায় আধা বিঘার উপরে। আর এখন মোটামুটি অলমোস্ট 1 বিঘার মতো বাকি আছে। তো বাদামও আমাদের একেবারে নতুন অভিজ্ঞতা। তো অনেকে প্রশ্ন করেন আসলে আমরা রাত্রেবেলা কি করি। সন্ধ্যার পর থেকে আমরা মোটামুটি 10টা 11টা পর্যন্ত বা 9টা পর্যন্ত আমরা এই বাদামের এগুলো আমরা কোয়া পরিষ্কার করি। আপনাদের ভাষায় কি বলে ঠিক আমি জানি না। তো এই বাদামগুলো আসলে যখন আমরা পরিষ্কার করি, তো আমার কাছে মনে হয়েছে রোপণ করার সেগুলো পরিষ্কার করা অনেক কঠিন। রাত্রেবেলা যখন বসে করি, আসলে আমাদের এখানে কারেন্টের ব্যবস্থাও নাই। আসলে সোলার একটা শুধু আমাদের 40 ওয়াটের একটা সোলার প্যানেল আছে, কিন্তু ব্যাটারি নাই। তো সেই প্যানেলে আমরা একটা জ্যাক কিনে নিয়েছি, যেটা দিয়ে আমরা ছোটো দুটো লাইট চার্জ দিই। সেটা আমাদের মাথার উপরে ঝুলিয়ে পরে আমরা এই বাদামগুলা পরিষ্কার করি বা এই বাদামগুলো আমরা ছাড়াই। সম্ভবত অনেকে বলেন যে বাদাম এড়ানো আর কি। তো বাদাম এড়িয়ে তারপর আমরা রোপণ করতে আসি। বেসিক্যালি আসলে কোনো অভিজ্ঞতা তো ছিল না। তারপরেও আমাদের নুরুল ইসলাম ভাই আছেন, নুরুল ইসলাম ভাই বাদাম এর আগেও চাষ করছেন, বা সজীব, মামুন, ওরা এই বিষয়গুলো ভালো জানে আমার তুলনায়। তো তারপরেও আমিও শেখার চেষ্টা করছি, মাঝে মাঝে রোপণ করি। আমরা কেল কেটে রোপণ করছি। তারপরে এই জমিগুলো আসলে এমনিতে উর্বর আছে, মাটিতে পোম আছে এখনও। আমরা কিন্তু এই জমিটা 2টা চাষ দিয়ে নিছি অলরেডি। তো 2টা চাষ দিয়ে নিছি, যে কারণে মাটি আমার মনে হয় যে ফিনিশিং ভালো আছে। তো এর মধ্যে আমাদের অন্যান্য কাজ চলছে, হয়তো বিকালবেলা আমরা মরিচ তুলি বা পিএস খেতে পানি দিতে হয়। তো সারাদিন একটার পর একটা করতেই থাকি। আর লোকবল কাজের তুলনায় এখন অনেক কম। আমরা 4 জন এখানে কাজ করছি। মাঝে মাঝে আমি এখানে থাকি, বিশেষ করে যেমন গত রাত্রে ছিলাম, আজকে চলে যাবো, আবার কালকে আসলে আবার সামনের রাতে থাকবো। তো ফ্যামিলিকে হয়তো সময়টা আগের মতো আবার দিতে পারছি না। অনেক দিন ধরেই চরে বেশিরভাগ সময় থাকি আমি। তো সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা, নতুন যাত্রা। তো এখন এই রোপণ আসলে অনেকেই অনেকভাবে হয়তো করেন, আমরা যেভাবে করছি সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা কেল পুঁতি এরকম দিচ্ছি। তো এটা অনেকটা আলু চাষের মতোই মনে হয়েছে আমার কাছে। কারণ হচ্ছে যে বিক্রমপুরে থাকতে আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে এই বিষয়ে, যে আলু চাষের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আলু চাষ আর বাদাম চাষ অনেকটাই কাছাকাছি। কারণ আলু খেতে এরকম লাঙল দিয়ে কেল কেটে নিতে হইতো, আর আলু কাটা সহজ। কারণ আলুর যে বিষয়গুলো আছে, আলু বাড়িতে মহিলা মানুষ যারা ছিলেন তারা আলু চোখগুলো কেটে দিতেন। কিন্তু এই বাদাম রোপণের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে বাদাম এড়ানো অনেক কঠিন। কারণ হচ্ছে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের কাজ। আবার এখানকার লোকজন হয়তো অনেকে অনেক বাড়িতে পাঠিয়ে দেয়। তো আমার কাছে মনে হয়েছে, বা আমাদের নুরুল ইসলাম ভাই যেটা বলছেন, যে দরকার নেই, আমরা এই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা করব। বাদাম যাদেরকে এড়াইতে দেওয়া হবে, দেখা যাচ্ছে ওনারা এড়াইতে গিয়ে অনেক অংশই খেয়ে ফেলতে পারে বা রেখে দিতে পারে। এরকম একটা বিষয় আমাদের ভিতরে কাজ করছে, যে কারণে আমরা নিজেরাই সন্ধ্যার পরে গল্প করতে করতে, চা খেতে খেতে এই কাজগুলো আমরা এগিয়ে নিছি। তবে এগিয়ে নিলেও সবশেষ বলবো যে আসলে বাদাম রোপণের চেয়ে বা বাদাম আমার মনে হয় নিড়ানোর চেয়েও কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে যে এই বাদাম এড়ানো। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমাদের নুরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। তো নুরুল ইসলাম ভাই কেলগুলো কাটছে। আসলে কেল কাটা অনেক কঠিন কাজ। নুরুল ইসলাম ভাই, জি বলেন ভাই। আমার কাছে যে বাদামের 2টা বিষয় কাজ করছে। প্রথম কষ্ট মনে হয়েছে বাদাম এড়ানো, সেগুলো হচ্ছে কেল কাটা কিন্তু অনেক কঠিন কাজ। আর এটাকে আপনার টেডি বলেন। হ্যাঁ, তো টেডির সে লাঙ্গল হলে মানে একটু আরাম হইতো। লাঙ্গল হইলে ভালো হইতো। কারণ লাঙ্গলের হাতল ধরতেও যেন সুবিধা, আবার লাঙ্গল একটু পাশ থাকে, ওটা কিন্তু সহজে নড়াচড়া করে না। এটা কিন্তু ব্যালেন্স করা কঠিন। এটা আসলে ব্যালেন্স করতে হয়েছিল, প্রতিবার উঠান লাগে গাড়ি করার লাগে লাই। কিন্তু লাঙ্গল এরকম করতে হয় না। লাঙ্গল হয়েছিল একবারে টেনে গেল হইতো। আচ্ছা, তো এখন মাটি তো আপনারা তো চিনেন, কেমন হয়েছে বলেন? না, মাটি ভালো হয়েছে ভাই। মাটি ভালো হয়েছে, চাষ ভালো হয়েছে। হ্যাঁ, তো চাষ ভালো হলে ওই পাশে মনে একটু দুর্বল আছে। ওই পাশে অল্প একটু জায়গায় দুর্বল আছে, মনে করেন ফিরে একটা চাষ দিয়ে লইলি। আচ্ছা, দেখি কোন পর্যায়ে যায়। আর এগুলো কি পানির প্রয়োজন হবে নাকি আবার? পানি তো লাগবো, পানি মনে করেন যে একটা সেট দিলে পরে মাসখানি পর তো বৃষ্টি হইবই। বৃষ্টির তো এখনই সম্ভাবনা আছে। যেমন আমাদের ওই পাশে তো ক্ষেতগুলোতে পানি দেওয়ার কথা। যেরকম নদীর বার 3-4 বার পানি দিয়ে লেগেছে, এনে 3-4 বার পানি দেওয়া লাগবো না। এনে সর্বোচ্চ যদি দেন একবার দেওয়া লাগবো।
আপনি 10 দিন পর যদি একটা সিট পানি দেন এরপর মাসখানি পর তো বৃষ্টি হইবই। মামুন, জি ভাই, তোমার খালার বাড়ি কি চরে নাকি? খালা ভাই চরে না, তবে চরে মানে যমুনা নদীর পারে তো হুম, চরে জায়গা আছে তো বাদাম করে। তো তোমাদের বাড়ি আমাদের বাড়ি শহরের পাশে। শহরের পাশে? জি, তো তোমাদের এলাকায় চাষাবাদ কি বেশি হয়? আমাদের দিকে ধান মানে আবাদ বেশি হয়। ধান? ধান ধান আর টুকটাক শাকসবজি। তাহলে বাদাম আর এই শুকনো মরিচ দেখছো খালার বাড়ি? খালার বাড়ি, হ্যাঁ। আর আমার এক খালার বাড়ি আছে একদম চরে, রামাইল চরে। কোন জায়গায় এটা? রামাইল, রূপসা রামাইল। রূপসা কোন জায়গায়, কোন থানায়? এটা আপনার হলো রূপসা পড়ছে আপনার হলো কাজীপুর থানা। আমরা ওখানে কি- সদরেই, মানে আমার সেগুলোর ভিতরেই। আচ্ছা, ওখানে কি গরুর হাট আছে নাকি রূপসা? না, ওখানে কোনো হাট লাগে না। আচ্ছা, কোন জায়গায় এরকম একটা নাম আছে, অনেক বিখ্যাত একটা হাট আছে আর কি। ওখানে ওই রূপসা বাজার অনেক উন্নত, কারেন্ট টাইন সব আছে ওখানে। ওখানে তবে ওই আগে ওই ছিল, এখন অনেক উন্নত হয়ে গেছে, কারেন্ট টাইন সব চলে গেছে ওখানে। তাহলে বাদাম বেশি হয় কোন পাশে, যমুনার চরে? হ্যাঁ, যে বর্তমানে যমুনার পাশেই বাদাম আবাদ করতেছে। মানে বাদাম তো এখন আগের মতন আবাদ হয় না, মানে একটু কমে গেছে গা। তোরা আমি বলি, আমাদের বাড়ির পাশে যে যমুনা, ওখানে কিন্তু এই পালের চর তো মনে করো ছোট একটা চর। হুম, আমাদের বাড়ির সামনে থেকে আরো 3-4 কিলোমিটার সামনে গেলে যমুনার নদী যেখানে শুরু, ওখানে এমনও চর আছে, ওখানে শুধু দুধু মরুভূমির মতো মনে হয়, বাড়ি ঘরে ঠিক তেমন নাই। তো ওখানে তো অনেক ভালো বাদাম হওয়ার কথা। না না না, বাদাম ভাই মাটির, মানে আমি যাই সব জানি না, তবে জানার মতে বাদাম সব জায়গায় হয় না। মাটিরও একটা ইয়ে আছে, গুণাগুণ আছে। গুণাগুণ অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে সব জায়গায় বাদাম লাগাইতো মানুষ, জমিতে প্রতিটি রাখতো না। আচ্ছা, তোর শ্বশুর বাড়ি কি আবার চরে নাকি? না, শেষ হয়ে চলে না। আচ্ছা, শ্বশুর বাড়ি চরে হলে ভালো হইতো, তাহলে আমরা চরে আরো মেয়ে তোমার শালিদেরকে আনতে পারতাম এখানে বিয়ে ঠিয়ে দিয়ে। সজীব, জি ভাই। তোমাদের এলাকায় কি বাদাম চাষ হয়? জি হয়। কেমন হয় বলো? বাদাম কি ভালো হয় ওখানে? না, হয় ভালোই, আল্লাহর রহমতে। বিঘে কয় মন হয় মনে করো? বিঘা এত আইডিয়া নেই। এত আইডিয়া নাই? বলতে পারি না। তো অনেকে বলে যে ওদিনকে গাইবান্ধার এক লোক আসছে, আসলে আমি একটা জিনিস বুঝলাম, কৃষিতে স্ট্যান্ডার্ড কোনো শব্দ নাই বাংলাদেশে। জি। গাইবান্ধার এক লোক আসছে, আইসা বলতেছে ভাই আপনার সবচেয়ে ভালো সময় বাদাম রোপণ করতেছেন। আবার সকালবেলা এক লোক যাচ্ছে আর বলতেছে ভাই একেবারে লেট করে ফেললেন। তো এখন কার কথা আমরা শুনবো? তো আমার কাছে মনে হচ্ছে গাইবান্ধার ওই লোক বললো যে আমি 30 বছর ধরে বাদাম চাষ করি, তো আপনি আছেন সবচেয়ে পারফেক্ট সময়ে। হুম, হুম। কিন্তু আবার এখানকার লোক বলতেছে যে ভাই অনেক দেরি করে ফেলছেন। একজন বলতেছে মনে করো যে এখানে হবে বিঘায় 20 মন, আর একজন বলতেছে যে 6-7 মন হইলেই বেশি। যেমন পড়াশোনা করে যেমন আমরা একটা ক্যালকুলেশনে আসি, তো সেই ক্যালকুলেশন কিন্তু এই চাষাবাদে যারা ভালো কৃষক আছেন বা দুর্বল আমার মতো আছেন, কারো কোনো ক্যালকুলেশনের কোনো মিল নাই। সবাই সবার মতো বলে যা হওয়ার হয়, এরকম না বিষয়টা? জি। কিন্তু বিষয়টা এরকম হওয়া উচিত ছিল না। অর্থাৎ আমরা কৃষি নিয়ে হয়তো আমাদের গবেষণা অনেক ভালো হচ্ছে, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে আমরা একটা জায়গায় এখন স্থির হতে পারি নাই যে আমরা কোন মাটিতে কতটুকু কি পরিমাণ দিয়ে কোন পর্যায়ে যাইতে পারি। আবার অনেকে বলবে প্রাকৃতিক বিষয় আছে, তো সারা পৃথিবীতে কৃষিকাজ হয়, তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, কিন্তু এখানে হয়তো ওরকম মেনটেন করা হয় না, যে কারণে মানে আমাদের সবার একটা সন্দেহ আছে। কেউ 5 মনের জায়গায় 25 মন বলে, কেউ 3 মন বলে, জি। এই নিয়ে আর কি চলতে হচ্ছে।